সকাল ৬টার মতো বাজে এখন। বাইরের ওয়েদারটা অসম্ভব সুন্দর হয়ে আছে। আজকে বেশ লম্বা একটা জার্নি আছে, অথচ আমার এখনও পড়ে পড়ে ঘুমাইতে ইচ্ছে করতেছে এই ওয়েদারের মধ্যে। বাট কিচ্ছু করার নাই, একটু পরে সকালের খাবার খেয়ে সব কিছু গুছিয়ে আবার রওনা দিতে হবে। এদিকে সকাল 6:30টার দিকে বৃষ্টি শুরু হয়েছে, এখন প্রায় 7টা বাজে। চারপাশটা দেখে মনে হচ্ছে আজকেও ভেজা ছাড়া কোনো উপায় নাই। গত 2 দিন আসলে ভেজার উপর আছি, আজকে সহ একদম হ্যাট্রিক। বান্দরবান আসার আগে ওয়েদার ফোরকাস্টে আসলে বৃষ্টি হওয়ার কোনো প্রেডিকশান ছিল না, এই জন্য রেইনকোটও আনা হয়নি। বাট ইটস ওকে, আমি স্বাচ্ছন্দ্য চিত্তেই আসলে ভিজতেছি। জ্বর না আসলেই কোনো অসুবিধা নেই, বরং আনন্দই পাচ্ছি। আরো বিষয় আছে, নীলাচল কিন্তু অনেক বড় স্পেস, এটা একদম খুবই ছোট। এটা কিছু না। দুইজন মিলে আসলে নীলাচল ভার্সেস চিম্বুক কম্পারিজন করতেছিলাম। চিম্বুক সুন্দর কিন্তু একটু ছোট। না, এটা খুবই ছোট। এটা এখানে এসে এখানে এটা কথা ছিল না, তুই চলে আসছে সকালে গেছিলাম সকালে গেছিলাম বৃষ্টি আসছিল না, বৃষ্টি ছিল না, সকাল থেকে বৃষ্টি ছিল না। যাদের সঙ্গে যাবো না, এমনি তো কিছু যাবো ওইদিকে না না, ওইদিকে বিল্ডিংটা হলে কিছু না, কিছু না। না, ওইদিকে কিছু নেই। এবার গাছটাই সৌন্দর্য বর্ধন করছে, বুঝছো? গাছটা না থাকলে এটা আরো বাজে লাগতো। এদিকে আমার ব্ল্যাকিমেটি হচ্ছে ভেজার উপর আছে। রাতের বেলাও অনেক বৃষ্টি হয়েছে, এখানেই ছিল বাইকটা, সারা রাতও ভেজার উপরেই ছিল। একদিক দিয়ে ভালোই হয়েছে, বাইকটা মোটামুটি একটা মিনিমাম লেভেলের ওয়াশ হয়ে গেছে আর কি। এক রাত চিম্বুকে থেকে আমার ব্যক্তিগত মতামত হলো জায়গাটা ছোট হলেও বেশ সুন্দর, বিশেষ করে গোছালো। ফ্যামিলি নিয়ে থাকার জন্য আমার কাছে এটা পারফেক্ট মনে হয়, তবে অবশ্যই বৃষ্টির সময় থাকতে হবে। কয়েকটা পজিটিভ বিষয় আপনাদের সাথে তুলে ধরি। থাকার জন্য রুমগুলোর কমফোর্ট আর লুক দুইটাই বেশ ডিসেন্ট বলবো আমি। এখনকার রান্না অনুযায়ী খাবারের মান চমৎকার, আমার কাছে খুব ভালো লেগেছে। জায়গাটা ছোট হলেও নিরিবিলি আর হচ্ছে একটা প্রাইভেট ফিল আছে এখানে। এছাড়াও রিসোর্টের স্টাফদের বিহেভিয়ার আমার কাছে বেশ পোলাইট আর আন্তরিক লাগছে এখন পর্যন্ত। তাছাড়া রিসোর্টের ভিতরে এখনও প্রচুর গাছপালা আছে, যেটার কারণে বৃষ্টির সময় ভিউ অন্য সময়ের তুলনায় একটু বেশি সুন্দর হয়ে যায়। তবে বেশ কিছু নেগেটিভ দিকও আছে, যেমন আমাদের রুমের ভিউটা ভালো ছিল কারণ একটা সুন্দর ভিউ সহ জানালা ছিল। অন্যান্য রুমগুলোতে এই ভিউ সম্ভবত নাই আর কি। আর পাহাড়ে ওপেন স্পেস আছে সামনে, বারান্দা সহ, এরকম রুমগুলো আসলে সবার বেশ পছন্দ, যেটা এখানে মিসিং। ঠান্ডা লাগে রাখতে, কালটা তো যে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে, ঠিক আছে। এই যে বীজ দিয়ে মনে কর না নজায় তেল দিয়ে ভালো হইতো, এখনো অফার আছে কিন্তু থেকে যেতে পারবে। হ্যাঁ না থাকতে আর তুই আমি একটু কঠিন কিছু না, আমি দিক দিয়ে না না কোনো সমস্যা নেই, সরাসরি যাবো। তুই সর্বোচ্চ আমাকে বান্দরবান যাবি, দিয়ে আসতে পারবি। সেজানের সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল, কালকে এখানে আসার পর থেকে বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে, আর পাশাপাশি রুমটাও বেশ কমফোর্টেবল। এর মধ্যে বাইরে এরকম একটা ওয়েদার, সব কিছু মিলায় হচ্ছে শরীরটা একটু রিল্যাক্স হয়ে গেছে। আজকে মন চাইতেছে একদম রিল্যাক্সে বসে থেকে বৃষ্টিটা উপভোগ করি, কিন্তু কিছু তো করার নাই, আমাদেরকে তো আজকে যেভাবেই হোক কক্সবাজার গিয়ে পৌঁছাইতে হবে। তো জাস্ট ফান করে ওরে বলতেছি যে থেকে যাইতে পারলে খারাপ হইতো না। আজকে সকালে আমাদের খাবার হচ্ছে ডিম খিচুড়ি। বৃষ্টির মধ্যে এরকম একটা ভিউতে বসে খিচুড়ি খাওয়ার মজাটা আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। মেলা কমফোর্ট আর রিল্যাক্স হইল, কমফোর্ট করতে করতে প্রায় 9টা বাজায় ফেলছি। অথচ গতকালকে আমাদের প্ল্যান ছিল সকাল 6টায় এখান থেকে ডেফিনেটলি আমরা রওনা দিব, কিন্তু সকালে বৃষ্টির কারণে আসলে আমরা একটু লেট করছি।
পরিশেষে বিদায় চিম্বুক এবারের মতো। গতকালকে এখানে থেকে যাওয়াটা বেশ ভালো ডিসিশন ছিল এখনও পর্যন্ত মনে হচ্ছে। তবে সবচেয়ে বড় অবদান হচ্ছে এই ওয়েদারটার কারণেই হচ্ছে একটু বেশিই ভালো লাগছে আসলে। আমার ধারণা বৃষ্টি হওয়াটা হচ্ছে একটা বড় ইমপ্রেশন ক্রিয়েট করছে আমাদের মধ্যে। বৃষ্টি না হয়ে যদি এখানে প্রচণ্ড রোদ থাকতো, মনে হয় না চিম্বুক এখন যেরকম ভালো লাগছে এরকম ভালো লাগতো। এই জন্যই বলতেছি, চিম্বুকে যদি একান্তই থাকতে হয় অবশ্য ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি দেখে আসবেন। আর বর্ষার সময় চিম্বুক হিলের চারপাশে প্রচুর মেঘ জমে। সব কিছু মিলায় আমার কাছে মনে হয় না আপনাদের কাছে খারাপ লাগবে আর কি। বাট অন্য সময় আসলে আমার ধারণা আপনারা বেশ বিরক্তি হওয়ার সম্ভাবনা আছে। আজকে বিশাল একটা লম্বা জার্নি সামনে। অলরেডি 3 ঘন্টা আমরা লেট আমাদের এক্সপেক্টেড টাইমিং থেকে আর কি। আমাদের আজকে রাফ প্ল্যান হচ্ছে এখান থেকে সরাসরি থানচি বাজার যাব, সেখানে খাওয়া দাওয়া করব, আর হচ্ছে একটু তমাতুঙ্গি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো টাইম স্পেন্ড করব। তমাতুঙ্গি অ্যাকচুয়ালি এর আগে আমার যাওয়া হয়নি, এবারই প্রথম। বান্দরবন শহর থেকে থানচি যাওয়ার এই রোডে বিশেষ করে নীলগিরি পর্যন্ত বেশ ভালো পরিমাণে গাড়ি থাকে। এটার মেইন কারণ হচ্ছে প্রচুর মানুষ বান্দরবন আসে, যারা ডে লং ট্যুরের জন্য হচ্ছে একটা গাড়ি ভাড়া করে, তারা সর্বোচ্চ নীলগিরি পর্যন্ত গিয়ে ব্যাক করে। এই কারণে নীলগিরি পর্যন্ত গাড়ির ট্রাফিক একটু বেশি পরিমাণ থাকে আর কি। ফলে এইটুকু রাস্তা একটু অ্যাটেনশন নিয়ে চালাইতে হয়, প্লাস বিরক্তিকর বটে মাঝে মধ্যে। সামনের ভিউটা দেখেন, বেশ ভালো পরিমাণ মেঘ জমে আছে রাস্তার পাশে বা উপরে। বান্দরবনে বর্ষার সময় নীলগিরির দিকে আসলে মেঘের দেখা পাবেন একদম মোটামুটি গ্যারান্টেড। এতক্ষণ দূর থেকে যে মেঘটা দেখতে পাচ্ছিলাম, মোটামুটি সেটার ভেতর দিয়েই এখন যাচ্ছি। মেঘ অলওয়েজ হচ্ছে দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু আপনি যখন এটার ভেতর দিয়ে পাস করে যাবেন তখন মনে হবে কুয়াশা। ঠিক কুয়াশা না, ওই রকমটা। থানচি পর্যন্ত যাওয়ার আগে নীলগিরিতে আসলে আমাদের দাঁড়ানোর কোনো প্ল্যান নাই। আমাদের আপাতত প্ল্যান হচ্ছে ডাবল হ্যান্ড ভিউতে হয়তো একটু দাঁড়াবো, সেখানেও দাঁড়াতাম না, একটু চা খাওয়ার প্ল্যান আছে। সকালবেলা আসলে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়নি। তোরা কি শীতে দৌড়ছে মনে হর? হ্যাঁ না, শিবদি রিসোর্ট রান্না করে শিবদি রিসোর্ট টানা 3 দিন ভেজার পর হচ্ছে সেজানের সম্ভবত একটু ঠান্ডা লাগতেছে। আমার হচ্ছে সকালের দিকে একটু আলসে লাগছে, বাট এখন আমি একদম ফ্রেশ, আবার কোনো অসুবিধা হইতেছে না। পথে নীলগিরিতে দাঁড়াবো না, এর কারণ হচ্ছে আগে যাওয়া হয়েছে নীলগিরিতে বেশ কয়েকবারই, ফ্যামিলি নিয়ে বিশেষ করে। নীলগিরি আসলে ফ্যামিলি নিয়ে আসলে ঠিক আছে, ঢোকা যায়, আদারওয়াইজ আমার কাছে ওর্দি ফিল হয় না। কারণ নীলগিরিতে ঢুকতে আমার কাছে বেশ এক্সপেন্সিভই মনে হয়। 100 টাকা করে সম্ভবত টিকিট, 50 টাকা। আবার বাইক যদি থাকে বা গাড়ি থাকে সেটার আবার পার্কিং ফি দিতে হয়। ভিতরে যে আহামরি কিছু তাও না, আপনি কখনো যান নাই, প্রথমবার আসছেন, ঠিক আছে ফাইন, তখন আসলে যাওয়া যায়। বাট আদারওয়াইজ আমার কাছে অর্ধি ফিল হয় না। এই কারণে বেশিরভাগ সময় আমার নীলগিরিতে যাওয়া হয় না এদিকে আসলে। বান্দরবন শহর থেকে নীলগিরি যাওয়ার যে রাস্তাটা, এই এতটুকু পথ হচ্ছে আমি প্রথমবার যখন বা দ্বিতীয়বার যখন এসেছিলাম তখন যে ফিলটা পাইতাম, এখন আর সেই রোমাঞ্চকর ফিলটা পাই না। আমি প্রথমবার আর দ্বিতীয়বার হচ্ছে অনেক আগে এসেছিলাম, তখন হচ্ছে এদিকে এত পরিমাণ গাড়ি আসতো না, পাশাপাশি হচ্ছে একটু ওয়াইড ফিলটা আর একটু বেশি ছিল। এখন হচ্ছে প্রচুর পাড়া হয়েছে নতুন নতুন,
প্রচুর গাড়ি আসে এদিকে। আর যে ওয়াইল্ড বা র ফিলটা ছিল আগে সেইটা এখন আর নাই, প্রচুর রিসোর্ট হয়ে গেছে এদিকে এই এতটুকু রাস্তায়। সামনেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এখানে একটু দাঁড়াবো, চা খাওয়া দরকার, একটু সকাল থেকে চা খাওয়া হয়নি আর কি। এই জায়গাটা বেশ পপুলার সবার কাছে, বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করে তাদের কাছে এটা খুবই ফেভারিট একটা প্লেস আর কি। পিক টাইমে আসলে এখানে ছবি তোলার জন্য লিটারেলি বিশাল লম্বা একটা সিরিয়ালে হচ্ছে অপেক্ষা করতে হয়। এখন তো একদম মানুষজন নাই, ফাঁকা। খাবিনি হলদি গুণের যা কিল হেই সেজানকে গতকালকের হলুদ শশাগুলা আর খাবে কি না এটা জিজ্ঞেস করে টিজ করতেছিলাম। শিক্ষা হয়ে গেছে, এটা আর খাবো না। ব্যাগ ওই যে এত রাখি দেবিতে। এই যে দেখ একটা রিল হয়ে যাচ্ছে, কিছু দিয়া যান না, এভাবে সুন্দর না, এমনি কিন্তু ভিউ সুন্দর। আজকে এত পরিমাণ মেঘ জমছে, সামনে আসলে কিছুই দেখা যাইতেছে না। নর্মালি হচ্ছে এখানে অনেক দূর পর্যন্ত পাহাড় দেখা যায়, আর সাঙ্গু নদীও দেখা যায় এখান থেকে। তখনকার ভিউটা কিন্তু অসাধারণ লাগে, এখনও সুন্দর, একটু ডিফারেন্ট, বাট ছবি তোলার জন্য আসলে আজকে পারফেক্ট না। আর নিচের দিকে গাছগুলোকে দেখে আমার বেশ ভালোই লাগতেছে, একটা অদ্ভুত ভৌতিক পরিবেশ মানে ফিল হইতেছে। এদিকে সেজান ভাইয়ের এখনো চা খাওয়া শেষ হয় নাই, এমন একটা পরিবেশ পেয়ে সুন্দর আয়েশ করে হচ্ছে চা খাচ্ছে সে সময় নিয়ে। এরকম একটা জায়গায় ওপেন স্পেসে মুরগি পালন করতেছে, বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগতেছে। চা তা খেয়ে অনেকক্ষণ ধরে হ্যাং আউট হলো, এখন আসলে যাওয়ার পালা। আমাদেরকে থানচি বাজার যেতে হবে, এরপর আবার কক্সবাজার। এখানে শুধু শুধু আর সময় নষ্ট করে কোনো লাভ নাই। ভাইয়া যদি থাকার প্ল্যান থাকে থানচি চলে যান, ওইখানে থাকেন। তামাতুঙ্গি যাই, তামাতুঙ্গি থানচি থেকে যাইতে পারবেন বিকালে। বাজার থেকে ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, কারো দেখা দিলেই হবে বা ম্যাপ আছে, কারো বললেই হবে বা গুগল ম্যাপে পাবেন। কাঞ্চি বাজারে গেলে হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে কালকে আপনি ডিম পার হয়ে আলীকদম যেতে পারবেন। এখনো সময় তো অনেক আছে দেখতেছি, নাইলে আলীকদম এবার যদি আপনি সময় গুলোতে পারেন চলে যান, কোনো সমস্যা নেই। তামাতুঙ্গি ঘুরে, মানে আমি অপশন বলতেছি আর কি, আমি তামাতুঙ্গি ঘুরে ডিম্বাহাট দিয়ে আলীকদম দিয়ে বেরিয়ে যাবো। যদি সময় পান যায়েন। যখন যাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ যখন সেটাই, যাচ্ছি না আর থাকি কি করবো। কিন্তু আমি না করবো আর কি। ওট ওট। যে ভাইয়াদের সাথে কথা হলো, ওনারা এবারই প্রথম লাইফে বান্দরবন আসছে। ওনাদের কোনো প্ল্যান ছিল না, এমনিতেই বাইক চালাইতে চালাইতে নাকি চলে আসছে। তা আমাকে জিজ্ঞেস করতেছিল থানচি কোন দিকে, তিন্দু কোন দিকে, আর হচ্ছে তমাতুঙ্গি কোন দিকে। আমি ওনাদেরকে তিনটুর দিকে যাওয়ার জন্য অ্যাবসোলুটলি না করছি। একে তো 110 সিসির বাইক, লাইফে প্রথম বান্দরবন আসছে, তার উপর হচ্ছে আজকে বেশ বৃষ্টি হইতেছে, ওইদিকে যাওয়া একদমই ঠিক হবে না আর কি। তা আমি ওনাদেরকে যেটা সাজেস্ট করছি যে ওনাদের যদি থাকার প্ল্যান থাকে আজকে রাতে থানচি বাজার থেকে যেতে পারে, আর কালকে হচ্ছে তমাতুঙ্গি ঘুরে ডিম পার হয়ে চকরিয়া হয়ে ওনারা ওনাদের গন্তব্যে চলে যেতে পারবে খুব সহজে। সামনে নীলগিরি, ডাবল হ্যান্ড ভিউ থেকে খুব বেশি দূরে না, অল্প দূরেই নীলগিরি। এর মধ্যে চিম্বুকে আমাদেরকে ক্রস করা বাসটাকে হচ্ছে আবার পেয়ে গেলাম নীলগিরির কাছাকাছি। পাহাড়ে বাইক চালানোর সময় সামনে যদি বাস বা ট্রাক থাকে, বিশেষ করে আফিলে একটা বিশাল প্যারা, এগুলো এত পরিমাণে স্পেস নিয়ে রাখে, কারণ রাস্তাগুলো তো অত চওড়া না, ন্যারো একটু। এই জন্য মাঝে মধ্যে এগুলাকে ওভারটেক করে যাইতে অনেক প্যারাই পড়তে হয়, অনেক প্যারা। এমনি যে বিপদে আছে আর কি জায়গা দিব। তবে পাহাড়ে এই বাস আর ট্রাকের ড্রাইভারগুলো অত শৃঙ্খল হয় না, আসলে হওয়ার কোনো সুযোগও নাই।
তবে চান্দের গাড়িগুলা খুবই ভয়ঙ্কর থাকে, বিশেষ করে কিছু কিছু ড্রাইভার থাকে এত পরিমাণ বেপরোয়া চালায়, বিশেষ করে বাঁকগুলাতে ওরা স্পিড তো কমায় না, অনেক সময় ঠিকমতো হর্ন পর্যন্ত দেয় না। আর বাঁকগুলা ঘোরার সময় দেখবেন যে আপনাকে স্পেসও দিচ্ছে না ঠিক মতো। নীলগিরি দাঁড়াইবি? কি করছে? একই ভিউ ওই হিনে যা দেখছো, তা ওই যে দেখা করি আর ওই যে ইনা আর্মির ইয়ে আছে ডাকতে। হ্যাঁ হ্যাঁ আসি যা। থানচি যাওয়ার পথে আসলে এই আর্মি চেকপোস্টে আপনাকে এন্ট্রি করে যাইতে হয় আর কি। তো সেজানকে পাঠাইলাম এন্ট্রি করার জন্য। চেকপোস্টের কাজ শেষ, এখানে আসলে খুব বেশি কাজ নাই। কোথায় যাব, নাম, ভোটার আইডি, ফোন নাম্বার, এই জিনিসগুলাই দিতে হয় আর কি। সামনে আর একটা চেকপোস্ট আছে, ওইটা বিজিবি চেকপোস্ট। ওইখানে হচ্ছে আপনাকে একটা ফর্ম ফিল আপ করে এন্ট্রি করতে হয়, এটা একটু সময় লাগে আর কি। নীলগিরি পার হওয়ার পর এদিকের রাস্তা আমার বেশ ভালো লাগে। এইদিকে এখনও বেশ আর ওয়াইল্ড ফিলিংসটা আছে, নষ্ট হয়ে যায় নাই আর কি। রুমা বাজারে যাওয়ার সময় যে ওয়াইল্ড ফিলিংসটা পাওয়া যায়, নীলগিরি পার হয়ে বলিপাড়ার দিকে যাইতে এক্স্যাক্টলি সেই বা কাছাকাছি একটা ফিলিংস পাওয়া যায়, অন্তত আমি ফিল করি। এদিকে আরেকটা বিষয় হচ্ছে, এদিকে লোকালয় বেশ কম আর গাড়ির পরিমাণও বেশ কম। নীলগিরি পর্যন্ত যে পরিমাণ গাড়ি আসে, নীলগিরির পরে থানচি পর্যন্ত এর অর্ধেকেরও অর্ধেক গাড়ি যায় না আসলে। এই কারণে এদিকে বাইক চালিয়ে বেশ আরাম পাওয়া যায়। আরো প্লেন মোড দিয়ে দে, আরো প্লেন মোড দিয়ে দে, বডি ফারা যায় ব্যাক করে। কিন্তু সম্ভবত মানুষের কপালে বেশিক্ষণ সুখ সহ্য হয় না আর কি। আমাদেরকে চিম্বুকে ক্রস করা যে পুবালি বাসটা ছিল থানচির দিকে যাচ্ছিল, ওই বাসটা সামনে আবার পড়ছে এবং এইবার এটা পার হইতে আমাদেরকে বেশ বেগ পেতে হয়েছে, কারণ এদিকে রাস্তা খুবই আফিল আর ডাউনহিল এবং খুবই ন্যারো। ব্লাইন্ড স্পটে আসলে এত বড় একটা বাসকে ওভারটেক করা খুবই রিস্কি। গাড়িগুলো চলা সুন্দর কেন, এখানে আড়ে আড়ি চলে। আমরা মোটামুটি একটু বেশ আফিলেই উঠতেছি, সামনের বাসটার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা খুবই স্লোভাবে উঠতেছে, কারণ একটু আফিল। আর দেখেন এত ন্যারো হয়ে আছে, আমি ক্রস করব কিভাবে, কোনো সুযোগ নাই। নাম পিছন দিয়ে ঠেলি ধর। হাতে পায়ে দুই জায়গায় ব্রেক করে আছে, সেজার পিছনে ধাক্কা দিয়ে রাখছে, তাও দাঁড়াইতে পারতেছি না, কি পরিমাণ আফিল বোঝেন। এরকম বেকা দেয় পড়লে এই গাড়িগুলোর সামনে খুবই বিপদ, যেটা আপনাদেরকে আসার সময় শুরুর দিকে বলছিলাম। এর মধ্যে সেজান এসে বলতেছে যে সামনে একটু সাইড করে আর একটু ওয়েট করতে, বাসটা যাতে চলে যাওয়ার সুযোগ পায়, নাহলে আবার সিমিলার টাইপের বিপদে সামনে হয়তো পড়তে হবে। আমি বাইক কিছু না যাবে না দাঁড়াইছে এই কারণে। আমি আপাতত সামনের ভিউটা উপভোগ করতেছি। সামনের ভিউটা একেবারে অসাধারণ হয়ে আছে, খুব সুন্দর মেঘ পাস করে যাইতেছে সামনের দিকে। আমি সেদিকে হচ্ছে তাকায়া আছি, আর এর মধ্যে সেজানের ফোন আসছে ব্যাংক থেকে, সে ফোনে কথা বলতেছে। ব্যাংকে চাকরি করলে এই এক অসুবিধা, ছুটির দিনেও হচ্ছে ফোনের পর ফোন, মানে সে বান্দরবন আসছে পর্যন্ত হচ্ছে ফোন আর ফোন আসে, ছুটি বলে মনে হয় না, এটা খুবই বিরক্তিকর।
প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করার পর হচ্ছে আমরা আবার রওনা দিলাম, থানচির দিকে যাচ্ছি। সামনেই হচ্ছে থানচির ওয়েলকাম গেট। অফিসিয়ালি আমরা থানচিতে ঢুকে গেছি বলা যায় আর কি। বলিপাড়া একটু পরেই, বলিপাড়া থানচির মধ্যে পড়ছে। একটু পরেই হচ্ছে আমরা ডাউন হিলের দিকে নামতে থাকবো। এই ডাউন হিলটা আমার বেশ পছন্দের। এটা অনেক খারাপ বিষয়টা ওইরকম না, কিন্তু অনেক সময় নিয়ে এই ডাউন হিলে হচ্ছে নামতে হয় আর কি, ঘুরিয়ে পেঁচিয়ে। তো বিষয়টা বেশ আমার কাছে এনজয়েবল লাগে। এদিকের পরিবেশটা দেখছেন, অসাধারণ অসাধারণ। আমার এই দিকের পরিবেশটা অনেক ভালো লাগে। আমার বিশেষ করে নীলগিরি পর্যন্ত একদম ভালো লাগে না, নীলগিরি পার হলে এদিকে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আমার মাঝে মধ্যেই মনে হয় যারা নীলগিরি পর্যন্ত এসে ফেরত যায় তারা রাস্তার আসল সৌন্দর্যটাই আসলে মিস করে, বাট কিচ্ছু তো করার নেই। এইখান দিয়ে একটা স্পট আছে নীল দিগন্ত, এই স্পটের নাম। এখানে কেউ আসে বলে আমার মনে হয় না। স্পটটা করছিল বাট পপুলার হয় নাই আর কি, কোনো একটা কারণে। এখান থেকেই হচ্ছে ডাউন হিল শুরু। এখন শুধু আমরা নামবো অনেকক্ষণ ধরে। বেশ ভালো লাগে এটা, অনেক ঘুরে। বাঁকগুলোতে কেন হর্ন দিয়ে নামা উচিত বুঝতে পারছেন? খুবই সাবধান কিন্তু। আমাদের নামা শুরু হয়েছে। পাহাড়ে সার্ভাইভ করতে হইলে 3টা রুলস। এক, ডাউন হিলে ইঞ্জিন ব্রেক করে নামতে হবে। বাঁকগুলোতে অবশ্যই অবশ্যই আপনার নিজের লেনে চালাইতে হবে, আর হর্ন দিতে হবে। এই 2টা মাস্ট। আমরা এখন যে প্লেসটা পার হয়ে যাইতেছি, এটার ল্যান্ডস্কেপ অসম্ভব সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি এই পুরো বিষয়টা আপনাদেরকে আমার পক্ষে বোঝানো সম্ভব না। এটার মেইন কারণ হচ্ছে ফার্স্ট পারসন ভিউতে আসলে অ্যাকচুয়াল বিষয়টা ফুটে ওঠে না, বিশেষ করে ক্যামেরায়। এখন যদি একটা ড্রোন শট নেওয়া যাইতো তখন আসলে আপনারা বুঝতে পারতেন প্লেসটা আসলে কি পরিমাণ অসম্ভব সুন্দর। আমার ব্যক্তিগতভাবে হচ্ছে ইউটিউবার হওয়ার এখনো পর্যন্ত কোনো আগ্রহ নাই আর কি। আমি ভিডিও বানাই, এটার মেইন কারণ হচ্ছে আমি আমার স্মৃতিগুলা সংরক্ষণ করে রাখতে চাই, যাতে আরও অনেক পরে হচ্ছে আমি নিজের ভিডিওগুলা নিজে দেখতে পারি। এটা হচ্ছে আমার মেইন কারণ আসলে। যেহেতু আমি ইউটিউবার বা প্রফেশনাল ভিডিওগ্রাফার হওয়ার কোনো আগ্রহ নাই, এই কারণে ড্রোন নেওয়ার প্রতিও আমার তেমন একটা আগ্রহ নাই আর কি। আদারওয়াইজ হয়তো আমি একটা নিয়ে নিতাম। আনফর্চুনেটলি এটা বিটার হইল ট্রু, কোনো একটা প্লেসের ল্যান্ডস্কেপ আসলে ড্রোন শটে যেভাবে ফুটে ওঠে, ফার্স্ট পারসন ভিউতে আসলে অতটা ফুটে ওঠে না আর কি। বাট ইটস ওকে। আর একটা পজিটিভ দিক হলো আপনারা অতিরিক্ত কিছু দেখছেন না, আপনারা আসলেও আমি যা দেখছি অ্যাজ ইট ইজ এটাই দেখবেন। তবে ক্যামেরার চেয়ে খালি চোখে আর একটু বেশি সুন্দর আর কি। একটু আগে একটা ট্রাক ওভারটেক করে আসলাম, সামনেও একটা ট্রাক। তবে ডাউন হিলে নামার সময় আসলে ওভারটেক করতে খুব বেশি অসুবিধা হয় না, বেশি সমস্যা হয়ে হচ্ছে আপ হিলে ওঠার সময়। কারণ সামনের বড় বড় এই ভেহিকেলগুলো হচ্ছে খুব স্পিড নিয়ে উঠতে পারে না, খুব স্লো উঠে। বাইক আসলে এত স্লো উঠতে গেলে স্টার্ট অফ হয়ে যায় আসলে, আরপিএম ডাউন হয়ে। এই জন্য বাইক নিয়ে আসলে বড় ভেহিকেলগুলোর পিছনে থাকলে খুব বিপদ ট্রাফিক। বাট ডাউন হিলে নামা ফাইন, ব্রেক করে করে আপনি একদম যত স্লোই নামেন কোনো অসুবিধা নাই। এখন আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ, এটা হলো আবার আফিলে যাওয়ার আগে এই ট্রাকটাকে ওভারটেক করে যাওয়া। কপাল বেশি খারাপ ছিল না, এবার বেশ স্বাচ্ছন্দ্যে পার হয়ে গেছি। এটা আসলে তেমন একটা আফিল না, সমতলই বলা যায় আর কি। আমরা দেখতে দেখতে বলিপাড়া বিজিবি ক্যাম্পের প্রায় কাছাকাছি চলে আসছি। আর বেশিক্ষণ না এখান থেকে। আশপাশে লোকালয়ের সংখ্যা
বাড়া শুরু করছে। আর বলিপাড়া বিজিবি ক্যাম্প মোটামুটি বেশ সমতল হয়ে আর কি, রাস্তাটাও বেশ সমতল হয়ে গেছে। সামনে বেশ একটা বড় সড়ো ব্রিজ পার হতে হবে। এদিককার ব্রিজগুলা বেশ দেখতে ভালোই লাগে, একদম লাল কালারের এবং লম্বা হয়, চমৎকার একটা ভিউ ক্রিয়েট করে আর কি ব্রিজ। সামনের এই বাসটা ইন্টারেস্টিংলি আজকে আমাদেরকে সেই চিম্বুক থেকে সঙ্গ দিয়ে আসতেছে। একবার সেটা আগে যায়, একবার আমরা আগে যাই। প্রবলেম হচ্ছে আমরা মাঝে মধ্যে বেশ কিছু জায়গায় হচ্ছে দাঁড়াই, অযথা সময় পাস করি। এই কারণে দেখা গেছে এই বাসটাকে ওভারটেক করার পরেও আমাদেরকে আবার ধরে ফেলে। যাক, এবার কোনো ঝামেলা ছাড়াই এটা পার হয়ে যাইতে পারছি, আলহামদুলিল্লাহ। ফাইনালি আমরা বলিপাড়া বিজিবি ক্যাম্প চলে আসলাম। এখান থেকে থানচি সম্ভবত 20 কিলো, আর হয়তো 20 কিলো যাইতে হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগতে পারে আর কি। এখানে বেশ ভালো একটা এন্ট্রি করতে হয়, অর্থাৎ ফর্ম কিনে সেটা ফিল আপ করে সাবমিট করতে হয় আর কি, একটু সময় লাগে। মিষ্টি আমার বেশ পছন্দ, এই জন্য কোথাও সুযোগ পাইলেই মিষ্টি খাওয়ার চান্স হচ্ছে মিস করি না। আজকে আসলে এটা খেয়ে বেশ হতাশ, মানে যেরকমটা টেস্ট আশা করছিলাম সেরকম না আর কি। যদিও আমার সাদা মিষ্টি বেশি পছন্দ, এখানে অ্যাভেলেবেল ছিল না আর কি। কথা শুনছ? কি না হতে শুনি নীলগিরির পরে মামা পর্যন্ত রাস্তায় দেখছো কি একদম ওয়াইড সেরকম। মানুষ আসল মজার রাস্তার মজাটা নষ্ট, নীলগিরি কোন যার জায়গা। এই পাঁচটা মানে একটু সমতল টাইপের শান্তি পর্যন্ত। হ্যাঁ, এখানে বিজেপির তত্ত্বাবধানে একটা শপ আছে, খুব বেশি আহামরি কিছু যা পাওয়া যায় তাও না, তবে অল্প কিছু আদিবাসীদের জামা কাপড় হচ্ছে পাওয়া যায় আর কি। তো আমি ঘুরে ঘুরে দেখছি আমার মেয়ের জন্য কোনো কিছু গিফট হিসেবে কিনতে পারে কিনা আর কি। এই সবগুলোর একটা ভালো দিক হচ্ছে নিউ মার্কেটের মতো অস্বাভাবিক দাম চায় না, যে আপনি ভেবা জায়গা খেয়ে যাবেন আর কি। মোটামুটি কমফোর্টেবল লেভেলে রিজনেবল দামই এখানে। বিকাশ আছে না? বিকাশ পেমেন্ট কিউআর কোড এটা না ভাই? জি 450 না? ক্যাশ আউট চার্জ দিব? এটা নেবেন? হ্যাঁ হ্যাঁ, বড়টা নিতেছেন না? বড়টা ভাইয়া ওই যে বললাম না লালটা হইলে নিতে, ওই কালারটা আমার পছন্দ না। ভাই দেশের বাড়ি কোথায়? আমাদের ফেনী ভাইয়া। জি, নিয়ে আসতে ও আমার বাচ্চাটা অসুস্থ একটু, এই জন্যে ঠান্ডা লাগছে। আমার মেয়ের পছন্দ লাল আর কালো, সেই জন্য ওর জন্য লাল আর এই কালোর মধ্যে এই জামাটা দেখে কিনে নিলাম আর কি। নাকি? না ভাইয়া, আমরা বগালেক গেছিলাম, তো ওইখানে হয়ে ওই যে আজকে চলে যাব কক্সবাজার। আপনারা তো দেখলাম নীলগিরিতে ঢুকছেন, আমরা আগে গেছি তো এই জন্য ঢুকিনি। ভাইয়া একটু লাস্টে 47 দেখি। জি ঠিক আছে জি, আসসালামু আলাইকুম ভাই। রে তোর কথা শেষ হয়নি? আমাদের সেজান এখনো নন স্টপ ফোন নিয়ে আছে, অফিস থেকে একটার পর একটা কিছুক্ষণ পর পর শুধু ফোন আসে। এখানে কিন্তু খাবারের বেশ ভালো ব্যবস্থা আছে, কিন্তু প্যাকেজ দেয়া আছে। মিষ্টিটা স্বাদ হয়নি, কালো জামের কারণে হইতে পারে। কালো জাম আমার এমন কম পছন্দ। বলছিলাম একটা আরে বাদ দে, খাইছি।
আর মিষ্টি খেলে শরীরে এনার্জি পাইব। না টুরিস্টের সেখানে সবসময় আমি কোনো সময় খারাপ ব্যাপার দেখিনি। আমি তো মেলা আছি, তুই তো হাঁটু কমাই। ফাইনালি বলিপাড়া চ্যাপ্টার ক্লোজড। আমরা এখন থানচির দিকে যাইতেছি, আর মাত্র 20 কিলো সম্ভবত সামনে। বলিপাড়া থেকে থানচির দিকে যাওয়ার সময় হচ্ছে সামনের রাস্তায় একটা সুন্দর ভিউ পাওয়া যায়। ভিউটা স্পেশালি ডিম পাহাড় যখন ভিজিবল হইতে থাকে তখন হচ্ছে দেখা যায় আর কি। এই বিজিবি ক্যাম্পের আশেপাশে প্রচুর মানুষ বসবাস করে কম্পারেটিভলি। বিশেষ করে এদিকে প্রচুর আম বাগান আছে। এই ব্রিজগুলা দুই পাশে দুইটা স্পিড ব্রেকার দেয়া থাকে, প্রত্যেকটা ব্রিজে সেম কন্ডিশন। এটার মেইন কারণ হচ্ছে অনেকে খুব স্পিড নিয়ে এই ব্রিজগুলোতে ওঠে, আর এই ব্রিজগুলা কিন্তু খুবই পিচ্ছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। সম্ভবত প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছেও, এরপর হয়তো এই স্পিড ব্রেকারগুলা দিছে আর কি। স্পিড ব্রেকারগুলা বিরক্তিকর, বাট কিছু করার নাই, নেসেসারি। এই যে যেটা বলতেছিলাম, ডান পাশে বিশাল একটা আম বাগান, এটা অনেক বড় আম বাগান। এই আম বাগানগুলো দেখাশোনা করার জন্য এদিকে প্রচুর শ্রমিক থাকে আর কি। ওই যে দূরে একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে, খুব সম্ভবত ওইটা ডিম পাহাড়ের সেই রাস্তাটা আর কি। আজকে ওইখান দিয়ে হচ্ছে আমরা চকরিয়া হয়ে কক্সবাজার যাব। মোটামুটি এই পাহাড়টা ক্রস করে ওই পারে গেলে হচ্ছে থানচি আর কি। মোটামুটি বিষয়টা এরকম দাঁড়ায়, পাহাড়ের ওই পাশটা থানচি আর এই পাশটা হচ্ছে বলিপাড়ার অংশ আর কি, মাঝখানে পাহাড়টা। এই স্পিড ব্রেকারের শেপটা মোটামুটি বেশ ভালো ছিল, নিচে কোনো ঘষা খায় নাই। কিছু কিছু স্পিড ব্রেকার হচ্ছে এমন বেডপ শেপের, নিচে খুব জোরে ঘষা খায়, বিরক্ত লাগে। এদিকের রাস্তাটা স্বাচ্ছন্দ্যে 50-60 স্পিডে চালানোর জন্য বেশ চমৎকার। এদিকে তেমন একটা গাড়ি নাই বললেই চলে আর কি, প্রায় মানুষজনও খুবই কম, আর রাস্তাটা বেশ স্ট্রেইট। এখন পর্যন্ত বাইক নিয়ে আমার থানচিতে যতবারই যাওয়া হয়েছে, রাস্তার এই অংশে আমি বেশিরভাগ সময় হয়েছে দাঁড়াইছি। এখান থেকে আসলে ডিম পাহাড়ের এই ভিউটা খুব সুন্দর দেখা যায়। বিশেষ করে পাহাড়ের চূড়া একদম চমৎকার মেঘ জমে থাকে, দেখতে বেশ এনজয়েবল লাগে আর কি। আর একটু রেস্টও নেওয়া হয়। আজকেও এখানে দাঁড়াবো, একটু সামনে গেলেই হচ্ছে দাঁড়ানোর প্লেসটা। এইখানে একটা খালি ঘর আছে, এখানে কেউ থাকে না অ্যাকচুয়ালি, তবে অপোজিটে একটা বিশাল আম বাগান আছে। সম্ভবত ওই আম বাগানের শ্রমিকরা যখন কাজ করে এই ঘরটা হয়তো ইউজ করে আর কি। ক্যামেরায় হয়তো আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের পাহাড়ের ভিউটা অসাধারণ হয়ে আছে। একদম পাহাড়ের চূড়াগুলোতে মেঘ বসে আছে সুন্দর। আমার সব সময় হচ্ছে এই জায়গাটা দাঁড়াতে বেশ ভালো লাগে। একটা বিশাল ভ্যালির মতো একটা ফিল পাই আমি এখানে। সম্ভবত আমাদের সেজান ভাইও বেশ মুগ্ধ, একদম দেরি না করে রিলস বানানো শুরু করে দিয়েছে। 11:40 মতো বাজে এখন।
হ্যাঁ, আমাদের মাথায় আছে কখন থানচি যাব, থমাতুঙ্গি যাব, দুপুরে খাবার খাবো, এরপর আবার ডিম পাহাড় হয়ে আমাদের কক্সবাজার যেতে হবে। এই তাড়াহুড়ার কারণে একটু শান্তি মতো কোথাও বেশিক্ষণ দাঁড়াইতে পারতেছি না। না হলে আমি আর সেজান দুইজনই যে টাইপের মানুষ, কোথাও দাঁড়াইলে আধা ঘন্টা 1 ঘন্টা এমনিতেই কথা বলতে বলতে পার করে দেই আর কি। বাট আজকে মাথার মধ্যে একটা প্রেশার যে সন্ধ্যার আগে আমাদের চকরিয়ার রোডটা পার হতে হবে, কারণ সন্ধ্যার পরে ওইদিকে ছিনতাই আর ডাকাতির একটা ইস্যু আছে। আমরা প্রায় থানচির কাছাকাছি চলে এসেছি। এই ব্রিজটা পার হইলে ডান পাশে একটা বিল্ডিং আছে, ওইটা থানচি ফায়ার সার্ভিসের বিল্ডিং আর কি। তো এটা অলমোস্ট থানচি চলে আসাই বলা যায় আর কি। এই যে সেই বিল্ডিংটা। লাইফে প্রথমবার থানচি আসছিলাম চাঁদের গাড়ি করে রেমাক্রি নাফাখুন যাওয়ার জন্য। এই যে ডান পাশের রাস্তাটা হচ্ছে ডিম পাহাড় যাওয়ার, আর সোজা হচ্ছে থানচি বাজার। এখন তো যাইতাম না, এত থামছি যাবো। হ্যাঁ, তোমরা তুমি যাবো না? সেজানের সম্ভবত তোমাতুঙ্গি যাওয়ার আগ্রহ একটু কম, কারণ কি হাতে আসলে সময় কম। বাট আমার বেশ আগ্রহ, কারণ এর আগে আমি কখনো যাই নাই আর কি। এত দূর এসে আর 5-7 কিলোর জন্য কেন যাবো না, এইটা আর কি। তো সেজানকে একটু কনভিন্স করতে হয়েছে, বাট সেজানকে কনভিন্স করা মোটামুটি ইজি আর কি। সে একটু ইজি করি, তো রিজিড থাকে না, ফ্লেক্সিবল। ফাইনালি আমরা থানচি ব্রিজ, নিচে সাঙ্গু নদী, এই সেই বিখ্যাত ব্রিজ। এটার ডান পাশে হচ্ছে রেমাক্রি যাওয়ার সেই নৌকাগুলা থাকে আর কি। একটু দাঁড়াবো এখানে। থানচি বাজার থাকলে খারাপ নেই, যে আড়ে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। পরের পর্বে হচ্ছে তমাতুঙ্গি থেকে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।